আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত ক্লাসে আমরা পড়ছিলাম কনসেপ্ট 9 পর্যন্ত। আজকে আমরা পড়ব কনসেপ্ট 10 এবং কনসেপ্ট 10 এর মধ্যে শেষ করার পর আমরা কিছু সিকিউ সলভ করব, যেগুলো আমরা পারবো ইনশাআল্লাহ। দেখো কনসেপ্ট 10 এর মধ্যে আমরা কি কি পড়ব। কনসেপ্ট 10 এ আমরা পড়ব বিচরণ কাল বা উড্ডয়ন কাল। এই বিচরণ কাল বা উড্ডয়ন কাল বিষয়টা কি? বিচরণ কাল বা উড্ডয়ন কাল বিষয়টি হচ্ছে একটি বস্তুর উত্থানকাল ও পতনকালের যোগফলকে বিচরণকাল বা উড্ডয়নকাল বলে। তার মানে উত্থানকাল আর পতনকাল, তার মানে বিচরণকাল এবং উড্ডয়নকালের মূল বিষয় হচ্ছে উত্থানকাল এবং পতনকালের যোগফল। তার মানে উত্থানকাল বিষয়টি কি? আমরা যদি একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে উপরে উঠতে একটা সময় লাগতেছে, এই সময়টা হচ্ছে উত্থানকাল। আর বস্তুটার যে পড়তে সময় লাগতেছে সেটা হচ্ছে পতনকাল। তাহলে উত্থানকাল এবং পতনকাল, আমরা এই দুটো বিষয়কে বিচরণকাল ইকুয়াল কি লিখতে পারি? বিচরণকালকে টি দ্বারা প্রকাশ করা হয়। বিচরণকাল বা উড্ডয়নকালকে টি দ্বারা প্রকাশ করা হচ্ছে। দেখো বিচরণকাল ইকুয়াল আমরা কি লিখতে পারি? উত্থানকাল প্লাস পতনকাল। তার মানে বিচরণকাল এবং উড্ডয়নকাল ইকুয়াল আমরা লিখতে পারি উত্থানকাল প্লাস পতনকাল, মানে উঠতে যে সময় এবং নামতে সময়। বিচরণকালকে টি দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর উত্থানকাল মানে শুধু টি, আর নামতে কি বলেন তো? শুধু টি। তাহলে টি ইকুয়াল আমরা লিখতে পারি টু টি। তাহলে বিচরণকাল উড্ডয়নকাল ইকুয়াল আমরা এটা লিখতে পারি। এটা হচ্ছে একটা স্টেপে সলিউশন করতে পারি আমরা বিচরণকাল বা উড্ডয়নকাল। এটার কয়েকটা সলিউশন আছে, দেখি আমরা স্টেপ 2 মানে আরো একটা স্টেপে বিচরণকাল বা উড্ডয়নকাল বের করতে পারি। কিভাবে আমরা সলিউশন করব দেখি। স্টেপ 2, এই বিচরণকাল বা উড্ডয়নকাল, একটা বিষয় আমরা খুব ভালোভাবে মনে রাখবো, বিচরণকাল বা উড্ডয়নকাল হলে অবশ্যই সেটা নিক্ষিপ্ত বস্তু হতে হবে। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বিচরণকাল বা উড্ডয়নকাল হবে না। কেন? কারণ বিচরণকাল বা উড্ডয়নকাল হতে গেলে উঠতে হবে বস্তুটা, আবার নিচে নামতে হবে। তাহলে দুটার যোগফলেই তো বিচরণকাল। আর নিচ থেকে যখন উপরে যাবে তখন সেটা কি বস্তু হবে? নিক্ষিপ্ত বস্তু। তার মানে বিচরণকাল বা উড্ডয়নকাল হতে গেলে অবশ্যই নিক্ষিপ্ত বস্তু হতে হবে। স্টেপ 2 এর ক্ষেত্রে আমরা নিক্ষিপ্ত বস্তুর একটি সূত্র পড়ছিলাম, H ইকুয়াল ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আমরা টি কেন বড় হাতের দিলাম? কারণ হচ্ছে আমরা টি দ্বারা বিচরণকাল বা উড্ডয়নকাল বুঝি। তার মানে একটা বস্তুকে আমরা যদি নিচ থেকে উপরে নিক্ষেপ করি, বস্তুর উপরে গেছে, আবার যদি উপর থেকে নিচে আসে, এটা ভূমি, যে বিন্দু থেকে গেছে আবার ওখানেই ফিরে আসলো, তাহলে কি বস্তুটার কোনো উচ্চতা থাকতে পারে? দেখো তো, উচ্চতা থাকতে পারে না। যদি উচ্চতা নাই থাকে তাহলে এখানে এইচ ইকুয়াল কি হচ্ছে? 0। আর এখানে থাকতেছে ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা যদি হয় মাইনাস হাফ জি টি স্কোয়ারকে আমরা পার করে দিলাম, তার মানে কি প্লাস হাফ জি টি স্কোয়ার ইকুয়াল ইউটি। উভয় পক্ষ থেকে কি চলে যাবে? টি চলে যাবে। উভয় পক্ষ থেকে টি চলে গেলে কি থাকে? হাফ জিটি ইকুয়াল কি ইউ। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে জিটি আর হাফটাকে পার করে দিলাম, তার মানে কত? 2u। তার মানে টি ইকুয়াল 2u ডিভাইডেড সি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। বিচরণকাল বা উড্ডয়নকাল ইকুয়াল আমরা এটা দিয়েও সলিউশন করতে পারি, এটা দিয়েও সলিউশন করতে পারি। এখানে আমাদের প্রশ্ন হতে পারে, এই টি এর মানটা আমরা কিভাবে পাবো? টি এর মানটা কিভাবে বের করব? আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটা বস্তুকে যখন আমরা নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে বস্তুটা উপরে উঠতে একটা সময় লাগে। এই সময়টা আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বের করছিলাম। এই সময়টা আমরা কোন সূত্র দিয়ে বের করতে পারবো? ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। তার মানে আমরা বারবার পড়ছিলাম, তোমাদের যদি এই টপিকে বুঝতে সমস্যা থাকে, তোমরা আগের ক্লাস, আমাদের ক্লাস 2 নাম্বার ক্লাস দেয়া আছে পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু, তোমরা আগের ক্লাসটি দেখে নিতে পারো, তাহলে আমাদের এই ক্লাসটি বুঝতে আরো বেশি সুবিধা হবে। এখন দেখো, আমরা পড়ছিলাম নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় শেষ বেগ শূন্য। যদি শেষ বেগ শূন্য হয়ে যায়, থাকে ইউ মাইনাস জিটি। মাইনাস জিটি এদিকে কনভার্ট করলে জিটি ইকুয়াল ইউ, তার মানে টি ইকুয়াল ইউ ডিভাইডেড জি। তার মানে এটা কি? শুধু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় উঠতে সময়। তার মানে বিচরণকাল বা উড্ডয়নকাল ইকুয়াল আমরা এটা দিয়েও প্রমাণ করতে পারি, তারপরে এটা দিয়েও প্রমাণ করতে পারি। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো বিষয়টা, যে বিচরণকাল বা উড্ডয়নকাল বিষয়টি কি।
এখন আমরা কনসেপ্ট 8, 9 এবং 10 মানে পড়ন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, ইভেন বিচরণকাল বা উড্ডয়নকাল মিলে একটা উদ্দীপক সলভ করব। এই উদ্দীপক সলভের মাধ্যমে আশা করা যায় তোমরা বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে। 20 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে মুকুল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। একই সময়ে আমাদের এটা উদ্দীপক শেষ। 20 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে মুকুল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। একই সময়ে নিশান বলটিকে ধরার জন্য 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় দিল। এখন আমাদের গ নম্বর প্রশ্ন আছে, বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে? বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে? আর ঘ নম্বর প্রশ্ন, নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা, এটা বলছে গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। তাহলে আমাদের উদ্দীপক হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে মুকুল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। একই সময় নিশান বলটিকে ধরার জন্য 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় দিল। এখন বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে? আর ঘ নম্বর প্রশ্ন ছিল নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বেই ধরা সম্ভব কিনা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা যদি আমাদের প্রশ্ন হয় তাহলে আমাদের পরের কাজ কি বাবা? আমরা এখন সলিউশনে আসব। একটা বস্তুকে আমরা নিক্ষেপ করছি, তার মানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেই তো সর্বাধিক উচ্চতা উঠবে। উঠবে কিনা বলো? আমরা কনসেপ্ট 9 এ খুব ভালোভাবে পড়ছিলাম। এটা যদি আমাদের সর্বাধিক উচ্চতায় উঠার ক্ষেত্রে আমরা একটু দেখব, আমরা সমাধান করে ফেলি। তার মানে আমাদের গ নম্বর সমাধান করে ফেলি আমরা। তার মানে আমি তোমাদের বারবার বলছিলাম যে কখনো যদি প্রশ্নে বলে সর্বাধিক কত উচ্চতায় উঠবে, সর্বাধিক উচ্চতা, এমন টাইপের প্রশ্ন আসলে আমাদের সলিউশন টাইপ একটাই, সেটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh। এটা যদি হয় তার মানে নিক্ষিপ্ত বস্তু, কারণ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেই তো সর্বাধিক উচ্চতা হয়। বস্তুর সর্বাধিক কত উচ্চতায় উঠবে? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ 0, আর এখানে ইউ স্কয়ার মাইনাস 2gh মাইনাস 2gh এদিকে আসলে কি হয়ে যাবে? প্লাস 2gh ইকুয়াল ইউ স্কয়ার। তার মানে h ইকুয়াল হচ্ছে ইউ স্কয়ার ডিভাইডেড 2g। ইউ বলতে কত বাবা? ইউ বলতে বোঝাচ্ছে 20, তার মানে কত? 20 এর উপর স্কয়ার ডিভাইডেড 2 গুণন 9.8, আমাদের কত আসে? 400 ডিভাইডেড 19.6। তাহলে আমরা ক্যালকুলেটর চাপলে দেখতে পাবো কত আসে? 400 ডিভাইডেড 19.6, তাহলে 20.408 বা 20.41 মিটার, এটাই অ্যান্সার।
আশা করি আমরা সকলে বুঝতে পারছি যে বস্তুর বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে, এটাই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের অ্যান্সার। এতটুকু যে জাস্ট কি টপিক ওয়াইজ সাজানো আছে, তুমি শুধু ক্লাসগুলো করবে, সলিউশন টাইপ মনে রাখবে, ইনশাল্লাহ পারবে। তারপর আমাদের সলিউশন টাইপ কি দেওয়া ছিল, বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে বা উপরের দিকে কত উচ্চতা ওঠা সম্ভব কিনা, এমন টাইপ যা কিছু বলুক না কেন, তার মানে আমাদের সলিউশন টাইপ হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2js। তবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা ওঠার সূত্র। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এখন আসো আমাদের পরের প্রশ্ন, যেটা আমাদের কনসেপ্ট 10 এখানে আসবে, যে বিচরণ কাল বা উড্ডয়ন কাল। যে একটা বস্তুকে দেখো, স্বাভাবিক ক্রিকেট খেলা হয়, ক্রিকেট খেলায় কি হয়, কি ঘটনাগুলো ঘটে বাবা, যে একজন ব্যাটসম্যান বলটাকে ব্যাট দ্বারা আঘাত করে বলটাকে উপরে পাঠাই দিল, অপর দিক থেকে একজন ফিল্ডার দৌড় শুরু করে কি জন্য, বলটাকে ক্যাচ ধরার জন্য। এই যে বলটাকে যে একটা ফিল্ডার নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্সে থাকে, যে এই দূরত্ব অতিক্রম করে বলের নিকটে আসবে, এই বলের নিকটে আসতে তো একটা সময় আছে, এটা একটা সময়। আর বলটা উপরে উঠবে আবার নিচে নামবে, এটা একটা সময়। তার মানে ঘটনা কয়টা, ঘটনা দুইটা। একটা হচ্ছে উপরে উঠবে এবং নিচে নামবে, এই সময়টা হচ্ছে বিচরণ কাল বা উড্ডয়ন কাল। এটা কার জন্য, বলের জন্য। বল উপরে উঠবে, ইভেন নিচে নামবে, এটা হচ্ছে বলের বিচরণ কাল বা উড্ডয়ন কাল। আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে যে ফিল্ডারের জন্য, ফিল্ডার দূর থেকে দৌড় দিবে, বলের নিকটে আসবে, এই বলের নিকটে আসতে সময়। আমরা দুইটা সময় তুলনা করে বলতে পারবো যে আসলে ফিল্ডার ক্যাচটি ধরতে পারবে কি পারবে না, বা বলটা মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা। দেখো আমরা সলিউশন করে ফেলি। আমাদের ঘ নম্বর সমাধান। আচ্ছা, এখন 20 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে মুকুল খাড়া উপরের দিকে নিক্ষেপ করো। তার মানে আমরা সমাধানের ক্ষেত্রে বলের জন্য বের করতে পারি, বলের জন্য কিসের মান বের করব, আমাদের ফার্স্ট কাজ টি এর মান। তাহলে আমরা টি এর মান যদি বের করি, তাহলে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এইচ ইকুয়াল 0, কেন, কারণ বলটা উপরে উঠবে আবার নিচে নামবে, থাকে কি ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে মাইনাস এদিকে আসলে কি হয়ে যাবে, প্লাস হাফ জি টি স্কোয়ার ইকুয়াল ইউটি। উভয় দিক থেকে কি চলে যায়, টি চলে যায়, এখানে ক্ষেত্রে হাফ জিটি ইকুয়াল ইউ, তার মানে জিটি ইকুয়াল 2u, তার মানে টি ইকুয়াল 2u ডিভাইডেড জি। তার মানে 2 ইনটু ইউ এর মান কত, 20, জি এর মান 9.8। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা বলের জন্য বিচরণ কাল বা উড্ডয়ন কাল পাই 40 ডিভাইডেড 9.8, মানে হচ্ছে 4.08 সেকেন্ড, 4.08 সেকেন্ড। এটা আমরা কিসের জন্য পাইলাম, বলের জন্য পাইলাম। এটা কি বলেন তো, মুকুল বা বলের জন্য পাইলাম। আরেকটা কিসের জন্য পাবো বলেন তো, নিশান বলটিকে ধরার জন্য 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় দিল। তার মানে এটা আমরা বলের জন্য পাইলাম, যেটা সেটা হচ্ছে কি বলতো, মুকুল। আমরা লিখতে পারি মুকুলের জন্য, মুকুলের ক্ষেত্রে বলের জন্য। আর এবার আমরা কি লিখবো, এবার হচ্ছে আমাদের কি নিশানের জন্য। নিশানের জন্য কি আছে, নিশান কি করছে, আমরা সাইড নোট দিয়ে দেই। সাইড নোটে আমাদের কি আছে, নিশানের জন্য কি আছে, আমাদের এস এর মান দেয়া আছে 30 মিটার, আর ভি এর মান দেয়া আছে 6 মিটার পার সেকেন্ড সমবেগ। তাহলে সমবেগ স্পেসিফিক ভাবে বলে দেয়া আছে। তার মানে সমবেগের সূত্র কি, আমরা জানি এস ইকুয়াল ভি টি, তার মানে টি ইকুয়াল এস ডিভাইডেড ভি। এস মানে 30 আর ভি বলতে 6, তার মানে আসে 5 সেকেন্ড। তার মানে নিশানের বলের নিকট যেতে সময় লাগতেছে 5 সেকেন্ড, আর বলটা উপর থেকে নিচে পড়তে সময় লাগতেছে 4.08 সেকেন্ড। তাহলে কি ক্যাচ ধরা সম্ভব বলতো, নিশানের পক্ষে কি বলটা মাটিতে পড়ার পূর্বেই ধরা সম্ভব, আসলে কি সম্ভব বলুন তো। দেখো আসলে সম্ভব না। কেন সম্ভব না, কারণ বল উপরে যাচ্ছে আবার নিচে নামতেছে, সময় লাগতেছে 4.08 সেকেন্ড, আর নিশানের বলের নিকট আসতে সময় লাগতেছে 5 সেকেন্ড। তার মানে আলটিমেট ধরা সম্ভব না। তাহলে আমরা এখন লিখতে পারি, এখান থেকে সারমর্ম আমরা লিখতে পারি কি বলতো, এখান থেকে আমরা লিখতে পারি নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব নয়। শেষ কথা, নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব নয়। আশা করি তোমরা সকলে বিষয়টি বুঝতে পারছো। এটা ছিল আমাদের পরন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু এবং বিচরণ কাল
বা উড্ডয়নকাল মিলে আমাদের এই উদ্দীপক। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তোমরা বেশি বেশি শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাই দিও। আর আমাদের নিউক্লিয়াস সায়েন্স কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।